প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প। নাম ছায়াশত্রু। এখন শুরু করছি শেষ অংশ। শোরম্যান মার্শাল সান্তাফে টেলিগ্রাফারের কাঁধের উপর দিয়ে পড়ল ওরা। ওয়ান কর্টেসকে সাহায্য করা প্রায়োরিটি ও অন। ওর কোডের সিগনেচার থেকে আমরা ওকে শনাক্ত করেছি, কিন্তু এরপরেও যদি সন্দেহ থাকে ওকে ওর প্রেমিকার নাম বলতে বলো। আমরা অপেক্ষা করছি। অ্যাটর্নি জেনারেল নরিন, কটেজ বলল ওদের। মিস নরিন। জবাবটা পাঠিয়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো ওরা। কল্পনায় দেখছে তারে ভেসে হাজার মাইল দূরে পেনসিলভানিয়া অ্যাভিনিউর হেডকোয়ার্টারে পৌঁছে যাচ্ছে খবর। আবার যখন খলবল করে উঠল চাবি, চমক লাগলো ওদের ঘরে। ঘাড় গুজে লিখতে শুরু করলো টেলিগ্রাফার। হাত চলছে ঝড়ের গতিতে। জবাব শুদ্ধ। ওই লোকই কটেজ। ওকে জিজ্ঞেস করো এ কদিন কোথায় ছিল সে। আজ পর্যন্ত ওর একটা রিপোর্টও আমরা পাইনি। কি ভেবেছে সে আমরা টেলিপাথি জানি? সব রকম সহযোগিতা দেবে ওকে, অর্থাৎ কর্টেজ যা বলবে তাই করবে তোমরা। এটা আমার আদেশ। কর্টেজের রিপোর্টের অপেক্ষায় আছি। সাবাডিয়ার হাসি একান ওকান হয়ে গেল। দিব্যা চোখে দেখতে পাচ্ছে ও অ্যাটর্নি জেনারেল তার খাস কামরায় পায়চারি করছেন ক্ষিপ্ত ভঙ্গিতে। কটু গন্ধি সিগারে ঘন ঘন দম দিতে দিতে প্রাইভেট সেক্রেটারি মিস লিলিকে ডিটেকশন দিচ্ছেন। লিলির কথা মনে হতেই মুহূর্তের জন্য নরিনের চেহারা ভেসে উঠল ওর মানসপটে, কিন্তু সে মাত্র ক্ষণিকের তরে। তারপর আবার বর্তমানে ফিরে এলো। শেরম্যানের উদ্দেশ্যে ফিরল কটেজ। সন্তুষ্ট? জিজ্ঞেস করলো। আর লজ্জা দিও না, বলল শেরিফ হকবেন। কিন্তু কি করা বলো? খোঁজখবর নিতেই হয় আমাদের। বাদ দাও, রুক্ষ স্বরে বলল কটেজ। এখন হালকা রসিকতা করার সময় নেই ওর। এ মুহূর্তে একটাই চিন্তা তার, কত তাড়াতাড়ি দুর্বৃত্তের পিছু নিতে পারবে। আবার তিনি তাদের একটা টেলিগ্রাফ পাঠাতে হবে বলল। কার সাথে পরিচয় আছে তোমাদের? ডেপুটি ইউএস মার্শাল, স্থানীয় শেরিফ। ওখানকার শেরিফ আমরা বন্ধু মানুষ, জানালো হকবেন ভুল শোধরানোর জন্যে ব্যগ্র এখন। ওর নাম সেসিল স্মিথ, সবাই ডাকে স্মিথি। চমৎকার, বলল কটেজ। রেলওয়ে ডিপোর ব্যাগেজ অফিসে 3জন লোককে পাহারায় রাখতে হবে। সুটকেস নিতে আসে এরকম সকলের উপর নজর রাখবে ওরা। লোকটার চেহারার বর্ণনা লিখে দিচ্ছি আমি। তুমি ওকে গ্রেপ্তার করতে চাও নাকি? শেরম্যান প্রশ্ন করল। যদি তিনি তা ত্যাগ করার চেষ্টা করে, কটেজ জবাব দিল। হয়তো করবেও তা, কিন্তু যেহেতু জানি না কোন পথে যাবে, কড়া নজর রাখতে হবে ওর উপর। আমি বলবো ওদের, গম্ভীর সুরে বলল শেরম্যান। তুমি কোনো চিন্তা করো না। আরেকটা কথা, চালিয়ে গেল কর্টেজ, এখানে এটি অ্যান্ড এস এফ রেলওয়ের টপ লোক যে, তাকে আমার এখনই দরকার। ববকে বলল হকবেন। আমি ডেকে নিয়ে আসছি। পা বাড়িয়েছিল শেরিফ, কিন্তু কটেজের পরের কথায় থেমে গেল। তাকে বলবে আমার একটা স্পেশাল ট্রেন চাই, সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন ইঞ্জিন এবং সেরা ইঞ্জিনিয়র। রেকর্ড টাইমে তিনি তাদে যাব আমরা। কাজেই পথে যেন কোনো রকম ফালতু ঝামেলা না হয় সে ব্যবস্থা রাখতে হবে। এখান থেকে তিনিদাদ পর্যন্ত গোটা রাস্তা যেন সাফ থাকে। বুঝেছ? আমার কথা সাফ। পথে কোথাও থামা চলবে না। কিন্তু পানির জন্য থামতেই হবে, যুক্তি দেখালো শেরম্যান। তেলও লাগতে পারে। ওকে জানাও সেগুলোর ব্যবস্থা রাখতে। কোত্থেকে কতটা নেবে সেটা ওর ব্যাপার। কঠিন কাজ, বলল হকবেন সংশয়ের সুরে। তাহলে আর দেরি না করে এখনই নেমে পড়ো মাঠে, কর্টেজ বলল ওকে। চোখ পিটপিট করলো শেরিফ, মাথা ঝাঁকালো উপর নিচে। তারপর ঘুরেই একরকম ছুটে বেরিয়ে গেল মার্শালের অফিস থেকে। বর্ণনাটা এখনই দেবে কর্টেজ? টেলিগ্রাফারের কামরা থেকে ডাকলো শেরম্যান। আমরা তৈরি। আসছি বলে ভেতরে গেল কর্টেজ। একটি টেবিলের কোণে বসলো নিতম্ব ঠেকিয়ে। 6 ফুট, বলল। কালচে সোনালি চুল, নীল চোখ,
গোপ আছে, এটাও কালচের সোনালি, তবে হয়তো কামিয়ে ফেলেছে। সেই দেখা গেছে কাল স্যুট পরনে, মাথায় কালো টুপি, বা পায়ে জখম আছে, তবে সেটা হয়তো লুকাবার চেষ্টা করবে। ডানের চেয়ে বা হাতই চলে বেশি, পিস্তল টিস্তল থাকলে ওদিকেই থাকবে। আরেকটা কথা, ওদের বদলে খুব ওদের বলবে খুব হুঁশিয়ার থাকতে। ওই লোক ক্র্যাক শট, এক্সপার্ট নাইফ ফাইটার, এমনকি খালি হাতেও খুন করতে পারে। খোদার কসম কর্টেস, চেঁচিয়ে উঠল শেরম্যান। তোমার ভাবসাবে মনে হচ্ছে লোকটাকে তুমি চেনো। আমারও সেরকম বিশ্বাস হতে শুরু করেছে, স্বীকার করল কর্টেস। বাইরের অফিসে গিয়ে প্যাড আর পেন্সিল টেনে নিল ও। কাগজের মাথায় লিখল একান্ত গোপনীয়, কেবলমাত্র অ্যাটর্নি জেনারেলের জন্যে। তারপর যা যা জানে আর ওর সন্দেহের কথা লিপিবদ্ধ করল সংক্ষেপে। 13। মার্কাসি প্রথম দেখতে পেল কর্টেসকে। শীষ দিয়ে সাবেস আর মনটার মনোযোগ আকর্ষণ করল। চিবুক ইশারায় গুয়াডালুপে স্ট্রিট ধরে রেল রোড ডিপোর দিকে এগিয়ে আসা লোক তিনজনকে দেখিয়ে দিল। ওদের দুজনকে ওরা ভালোই চেনে, জন শেরম্যান এবং শেরিফ মাইক হকবেন। তৃতীয়জনের চেহারার বর্ণনা, যে লোককে খুন করতে বলা হয়েছে ওদের, তার সাথে হুবহু মিলে যাচ্ছে। ডিপো বলতে একটা অ্যাডোব দালান, সঙ্গে ত্রিপল ছাওয়া টানা বারান্দা, 3 ল অফিসার দীর্ঘ, অথচ নিশ্চিত পদক্ষেপে এগিয়ে আসতেই বুড়ো মতো এক লোক লোডিং প্ল্যাটফর্মের ডান পাশের অফিস কামরা থেকে বেরিয়ে হন্তদন্ত হয়ে ছুটে গেল ওদের দিকে। ওই যে আসছে গ্রে, বলল হকবেন। রবার্ট গ্রে, অ্যাটকিন্স টোপেকা অ্যান্ড সান্তা ফে রেলরোড কোম্পানির ডিস্ট্রিক্ট সুপারভাইজার। ব্যস্ত ভঙ্গিতে হাজির হলো ওদের কাছে। ঘন ঘন কপাল মুছতে লাগলো, যদিও বেলা এখনো ওঠেনি। সিনিয়র কর্টেস, বলল সে, আমি রবার্ট গ্রে। জীবনে কখনো এরকম ঝামেলায় আমি। লোকটার কথায় আমল দিল না কর্টেস। ইঞ্জিন তৈরি কিনা সেটাই দেখতে চাইছে। আধো অন্ধকারাচ্ছন্ন আর্চের নিচ দিয়ে একটা লোকোমোটিভ চোখে পড়ল ওর। ধোঁয়া উঠছে হিসিস। নীল ডোরাকাটা কোট পরিহিত ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে গাড়ির দেয়ালে হেলান দিয়ে, চেহারায় স্পষ্ট উদ্বেগ। রাস্তা পরিষ্কার? সুপারভাইজার গ্রের বকবকানি থামিয়ে জানতে চাইল কর্টেস। হ্যাঁ হ্যাঁ, আপনি ভাবতেও পারবেন না স্যার কী রকম ঝামেলা হয়েছে কাজটা সারতে, বলল গ্রে। প্রায় সারা রাত জাগতে হয়েছে আমাকে, একটা না একটা বাঁচাল, ভাবল কর্টেজ। কি ভেবেছে বুড়ো? সারা রাত পানভোজন আর ফুর্তি করে কাটিয়েছি আমরা। নাগারে নাগারে টেলিগ্রাফের পাশে বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে ওর, চোখ খসখস করছে। ওয়াশিংটন থেকে ওর সন্দেহের কোনো ভিত্তি আছে কিনা জানতে চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব দিতে পারেনি সে। প্রমাণ মিলবে কলোরাডোর ত্রিনিদাদে। সন্দেহ প্রমাণের একটাই রাস্তা আছে ওর, ওখানে গিয়ে সেটা সংগ্রহ করা। টেলিগ্রাফের মাধ্যমে বারবার একই কথা বলেছে ও। শেষমেশ এক সময়ে তর্কযুদ্ধে ক্লান্ত হয়েই সম্ভবত অ্যাটর্নি জেনারেল অনুমতি দিয়েছেন। ওই বৃদ্ধকে জানে কর্টেজ, উপলব্ধি করতে পারে অনুমতি দেওয়ার সময় কী রকম কষ্ট পেয়েছেন তিনি। তবু যা হোক দিয়েছেন। ওয়াশিংটনে তোলপাড় শুরু হয়েছে জানে সে। একটা কিছু না পাওয়া অবধি ঝড় থামবে না। তবে কাজ সারতে হবে ওকে একাই, যেমনটি ওর পছন্দ। শেরম্যান আর হকবেনের সাথে হাত মেলালো ও, ধন্যবাদ জানালো ওদের সহযোগিতার জন্যে। এই পথে সিনিয়র কটেজ আগে আগে ডিপোতে ঢুকতে ঢুকতে বলল গ্রে, ইঞ্জিন তৈরি।
হাত ইশারায় ইয়ার্ডের শেষ প্রান্তে অপেক্ষমান লোকোমোটিভটা দেখালো সুপারভাইজার। তারপর ঘুরে এগোলো আবার, যেন পথ দেখিয়ে নিয়ে যাবে। ঠিক আছে মিস্টার গ্রে, বলল কর্টেজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আপনার পদোন্নতির জন্যে সুপারিশ করব হেড অফিসে। যাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। জুতোয় কাদা লেগে যাবে। রবার্ট গ্রে পালা করে তার নিষ্ফলঙ্ক জুতো আর কটেজের নোংরা তোবড়ানো বুর্জোরাত দেখালো। ভুকুটি করল সে। কথা সত্যি, রেল রাস্তার আশপাশ তেল, কয়লা আর ছাইয়ে প্যাচপ্যাচে হয়ে থাকে সর্বদা। এছাড়া রয়েছে বিষ্ঠা। পই পই করে সহকারীদের মানা করেছে সে, ট্রেন যখন ডিপোতে থাকে তখন কেউ যেন শৌচাগারে যাবার সুযোগ না পায়। কিন্তু বলাই সার। রাস্তার কারো প্রকৃতির ডাক পড়লেই নির্বিঘ্নে কাজটা সেরে নেয় রেল ইয়ার্ডে ঢুকে। আচ্ছা সিনিয়র কর্টেজ, বলল সুপারভাইজার। মাথা ইশারায় অভিবাদন জানিয়ে ডিপো প্ল্যাটফর্ম থেকে নেমে পড়ল কর্টেজ। ইঞ্জিনের দিকে পা বাড়ালো। ডিপো ভবনটি আয়তাকার, পূবমুখী। এর পেছনে টানা একটা প্ল্যাটফর্ম। সিঁড়ি ভেঙে প্যাসেঞ্জার প্ল্যাটফর্মগুলোয় যাওয়া যায়। দুটো প্ল্যাটফর্ম মেইন আপ আর ডাউন লাইনের ধারে। এর প্রায় উল্টো দিকে ইয়ার্ডের আরেক প্রান্তে উত্তর পশ্চিম কোণ ঘেঁষে বিশাল ক্যারেজ শেড। ডিপোর পেছনে রয়েছে তিনটি বাফার, আর চতুর্থটি ইয়ার্ডের উত্তর প্রান্তে। যেসব গরু বাছুরের চালান যায় কিংবা আসে এখানেই রাখা হয়, সেগুলো যাতে প্যাসেঞ্জার প্ল্যাটফর্মের উপর বাড়তি চাপ না পড়ে। এইসব লাইন আর প্যাসেঞ্জার প্ল্যাটফর্মের মাঝখানে ওটোর টাওয়ার, প্রায় 20 ফুট উঁচু। এ মুহূর্তে শেষ প্রান্তের ইনকামিং প্যাসেঞ্জার লাইনে অপেক্ষমান 4টে ফ্ল্যাট বেড ট্রাকের উপর দিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই ওয়াগনগুলোর পাশ দিয়ে প্যাসেঞ্জার প্ল্যাটফর্ম ধরে এগোলো কটেজ ও ওটোর টাওয়ারের পশ্চিম দিকের খোলা জায়গায় লোকোমোটিভটা যেখানে রয়েছে সেদিকে যাচ্ছে। এই সারা পথেই ওকে অনুসরণ করছে 3টে রাইফেল সাইট। সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে মার্কাস। ওটোর টাওয়ারে গিয়ে উঠেছে সে। শুয়ে আছে পাটাতনে টানটান হয়ে। কনুইয়ের ভরে একটু বাঁকা হয়ে আছে ওর শরীর। উইনচেস্টারের কুদো কাঁধে ঠেকিয়ে চোখ রেখেছে সাইটে। ইয়ার্ডের দক্ষিণ পাশে একটা সুইচ বক্স। যেসব লেবারের সাহায্যে ট্রেনের লাইন অদল বদল করা হয়, সেগুলো রয়েছে এখানে। বক্সটা ফুট 6 উঁচু। এর পেছনে হাঁটু গেড়ে বসে রাইফেল স্থির করল মন্টায়া। অপেক্ষা করছে মার্কাসের সংকেতের জন্যে। ডিপোর দক্ষিণ দিকে পেছনের প্ল্যাটফর্মটা, যেখানে ডিপো ভবনের দেয়ালে গিয়ে ঠেকেছে এক স্তূপ কাঠের বাক্সের পেছনে ঘাপটি মেরে আছে সাবেজ। কটেজ এখন ফাঁকায়। কোনো রকম আড়াল নেই আশেপাশে। প্ল্যাটফর্ম আর ইঞ্জিনের সঙ্গে ওর ব্যবধান গজ 50। মার্কাস কনুইটা সরালো। ঈষৎ চলমান টার্গেট বলে কটেজের থেকে একটু সামনে নিশানা স্থির করে ট্রিগারটা টিপে দিল। অন্য দুজনও গুলি ছুড়ল প্রায় একই সময়ে। কটেজ এমনভাবে ছিটকে পড়ল মাটিতে যেন মাথায় বাজ পড়েছে। ইতিমধ্যে চলতে শুরু করেছে মার্কাস। ওটো টাওয়ারের লোহার সিঁড়ি বেয়ে তড়িঘড়ি নামছে নিচে। মন্টায়া আর সাবেজ উঠে দাঁড়িয়েছে। কটেজ যেখানে পড়ে রয়েছে, বেল ট্র্যাক পেরিয়ে ছুটছে সেদিকে। উদ্দেশ্য ইয়ার্ডের উত্তর প্রান্তে বাইরে যাওয়ার যে কাঠের সিঁড়ি রয়েছে সেখানে পৌঁছান। সিঁড়ির মাথায় ফুট 3 উঁচু কাঁটাতারের বেড়া। টপকালেই আবর্জনায় ভরা রোমেরো স্ট্রিট।
গ্রের চিৎকারে মার্শাল শেরম্যান আর শেরিফ হগম্যান ডিপো ভবনের ভেতর দিয়ে ছুটে এলো। থমকে দাঁড়ালো বুড়ো সুপারভাইজারের পাশে। ওরা গুলি করেছে ওকে, জিহি সুরে বলল সে। ওই যে পালাচ্ছে। ততক্ষণে সচল হয়ে উঠেছে শেরম্যান আর হগবেন। পিস্তল বেরিয়ে এসেছে হাতে। শেরম্যান ও ওটোর টাওয়ারের কোণা ঘুরে মার্কাসের দিকে এগোলো, আর হগবেন সোজা দৌড়ে গেল কর্টেজ যেখানে পড়ে রয়েছে সেখানে। শেরিফকে দেখে পশ্চিমে বাউলি কাটল দুই মেক্সিকান। হগবেন গুলি ছুড়ল, কিন্তু প্রায় 30 গজ দূরে ছিল ওরা, ফলে মিস করল। দুই গুপ্তঘাতক যখন প্রায় সরল রেখায় ওর সামনে রয়েছে, হগবেন দেখল মাটি থেকে উঠে পড়েছে কর্টেজ। চমকে উঠল মেক্সিকান দুজন, যেন আচমকা পাতাল ফুঁড়ে আবির্ভূত হয়েছে কোনো দানব। একজন মরিয়া হয়ে উঠল এই আপাতত দুর্জয় লোকটিকে শেষ করতে। ঝটপট লেবার টেনে হাতের কারবাইন ঘোরালো, কিন্তু কোনো সুযোগই পেল না সে। বিদ্যুৎ গতিতে কোমরের কাছে ঝলসে উঠল কর্টেজের হাত। পিস্তল বেরিয়ে এসে সমানে আগুন ঝরাতে লাগলো। মোহর মোহর গুলির আওয়াজে কানে তালা লেগে গেল শেরিফের। সে দেখল পেছনে ছিটকে পড়েছে প্রথম মেক্সিকান। উইনচেস্টারখানা ডানা মেলেছে হাওয়ায়। দুমড়ে মুচড়ে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ছে লোকটা। ভারী ক্যালিবারের বুলেটের আঘাতে মুখের সামনের অংশটুকু অদৃশ্য হয়েছে। দ্বিতীয়জন ধরাশায়ী হলো তার সঙ্গীর মতো। এমনভাবে শূন্যে উঠে গেল পা, যেন 70 ফুট লম্বা কেউ কাঠের তক্তা দিয়ে আড়াআড়িভাবে আঘাত করেছে। কটেজের দিকে দৌড়ে গেল হগবেন, কিন্তু সাবাডিয়া ওকে শেরম্যানের কাছে যেতে ইশারা করল। পাই করে ঘুরে দাঁড়ালো শেরিফ। দুই ফ্ল্যাটকারের জোরের নিচ দিয়ে গলে চলে গেল ওপাশে। শেরম্যানকে দেখতে পেল সে। রেললাইন লাগোয়া শেষ বাফার সেটের পেছনে বসে আছে, গুড়ি মেরে ওর পিস্তল কাশছে। কাঠের সিঁড়ির গোড়ায় গা ঢাকা দিয়েছে তৃতীয় গুপ্তঘাতক। মার্শালের ক্ষিপ্ত ধাওয়ার ফলে পালাতে পারেনি সময় মতো। দ্রুত পায়ে বাফারগুলোর দিকে ছুটে গেল হগবেন। সুইচ বক্স টপকে চলে গেল শেরম্যানের পাশে। গুলি ছুটতে শুরু করলো। মরিয়া হয়ে জায়গা বদল করলো গুপ্তঘাতক। তার অবস্থান মোটেও নিরাপদ নয়। এই পচা কাঠের সিঁড়ি বুলেট ঠেকাতে পারবে না। চকিতে ফাঁকায় বেরিয়ে এলো মার্কাস। ছুটল ঊর্ধ্বশ্বাসে। আতঙ্কিত খরগোশের মতো এঁকে বেঁকে ছুটে গেল ক্যারেজ শেডের দিকে। এর পুরো দেয়ালের আড়ালে আত্মগোপন করার জন্যে। প্রবেশ মুখ থেকে যখন 20 গজ দূরেও নেই, এই সময়ে কর্টেজকে চোখে পড়ল ওর। লাইন টপকে দৌড়ে আসছে। নিজের কাছে ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকল ওর। জানে তার নিশানা লক্ষ্যভ্রষ্ট হয়নি, তবু সেই মরা লোকই ছুটে আসছে তাকে ধরতে, পিস্তল উঁচিয়ে। চলন্ত অবস্থায় উইনচেস্টারের লেবার টেনে কটেজের উদ্দেশ্যে গুলি ছুড়ল ও, কিন্তু তাড়াহুড়ো আর আতঙ্কে মিস করলো আবারও। ঝট করে এক পাশে সরে গিয়ে বুলেটটাকে পাশ কাটালো কর্টেজ। একইভাবে এগোলো। ফের কারবাইনের লেভার টানলো মার্কাস। পরক্ষণে সভয়ে দেখল কর্টেজের হাত নড়ছে। গর্জে উঠল 6 গান। মার্কাসের বা পায়ের 1 ফুট সামনে গর্ত সৃষ্টি হলো মাটিতে। ভয়ে চিৎকার করতে করতে লাফিয়ে আরেক দিকে ছুটল। ট্রেন থেকে নামছে ইঞ্জিনিয়ার। দেখতে পেল মার্কাস। চেঁচিয়ে বলছে কিছু, তবু নগ্ন আতঙ্ক তাড়িয়ে নিয়ে চলল ওকে। 10 গজ, আর মাত্র 10 গজ। মার্কাস দেখল 1 হাঁটুর ভরে বসে পড়েছে তার শিকার। পিস্তল তাক করছে। 2 হাতে শক্ত করে চেপে ধরেছে বাট। কোনোই ডান হাঁটুর উপর স্থির। মার্কাস বুঝতে পারল মরতে চলেছে সে, কিন্তু কোনো গুলি হলো না। নিদারুণ হতাশা ভরে মাথা নাড়ালো কটেজ। হাতের খালি পিস্তলটার দিকে চেয়ে রইল।
ইতিমধ্যে আবার উঠে পড়েছে সে, তবে টলছে সামান্য। মার্কাস এখন আর 20 ফুট দূরেও নেই ওর থেকে। ক্যারের শেডের দূরত্বও প্রায় সমান। কটেজ থেমে হাত বাড়ালো বুটের গোড়ালিতে, লুকানো ছুরিটা বের করবে। তারপর মাথা নাড়ালো হতাশা ভরে। নাইফ থ্রোয়িংয়ে সে দক্ষ, কিন্তু এত দূর থেকে চলমান টার্গেট ভেদ করা কঠিন। অপেক্ষা করতে লাগলো। অল্পক্ষণের মধ্যে শেরম্যান আর হকবেন হাঁপাতে হাঁপাতে হাজির হলো ওখানে, সারা শরীরে ঘাম। সর্বনাশ কটেজ, বলল শেরম্যান। রক্তে ভিজে গেছে কটেজের বুকের একপাশ। মার্কাসের গুলি শেষ করতে পারত ওকে। ডান বাহুর ঠিক নিচে, যেখান দিয়ে বুলেটটা ঢুকেছে ওর দেহে, সে জায়গায় বলিষ্ঠ মাংসপেশি এমনভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে যেন কোনো আদিম জন্তু থাবা বসিয়েছিল। এরপর যা ঘটেছে তা নিছক সৌভাগ্য। পাঁজরে আঘাত করেছে বুলেট, কিন্তু ভেতর দিক না ঢুকে বুকের কিছু মাংস খুবলে নিয়ে বাইরে বেরিয়ে গেছে। মন্টার বুলেটে ওর কোটের ঝুলে গর্ত তৈরি হয়েছে একটা, আর সাবেজ মিস করেছে কিভাবে তা একমাত্র খোদাই জানেন। শেরম্যান, তুমি এদিকটা সামলাও, বলল কটেজ। শরীরে ওর জখম, কিন্তু ভ্রুক্ষেপ নেই সেদিকে। যতখানি দেখতে আঘাত তত মারাত্মক নয়। যদিও রক্তক্ষরণের ফলে এখন খানিকটা দুর্বল বোধ করতে শুরু করেছ। ঝিমঝিম করছে মাথা। একটা সীমার পর শরীরকে আর চালাতে পারে না। অ্যাড্রেনালিন কন্টিনেন্টাল সেলফকে ভূমিকম্প হলে যা হয়। ভীষণ কাঁপতে থাকে শরীর। প্রতিরোধ করা যায় না, চেতনা লোপ পায়। কটেজ জানে সে অবস্থা আসবে, তাই চাইছে যে লোক ওকে খুন করার প্রয়াস পেয়েছিল আগেভাগে তাকে ধরে ফেলতে। আমি পেছনটা দেখছি, বলল হকবেন। কটেজ, তুমি ঠিক আছো? মাথা দোলালো কটেজ। ঈষৎ কাঁপছে ওর আঙুল, কিন্তু ওদের চোখে সেটা লুকিয়ে সিক্স রিলোড করে নিল ও। হ্যাঁ, বলল সাবারিয়া, একদম ঠিক। আমি না হয় যাই, বলল শেরম্যান, কিংবা মাইক। না, কটেজ জেদি। ওকে আমি জীবিত ধরতে চাই। তোমার ঈশ্বরের দোহাই কটেজ, একটু সবুর করো তাহলে, মিনতি করল মার্শালের কণ্ঠে। আমি আগে লোক দিয়ে ঘিরে ফেলি জায়গাটা। আমার অত সময় নেই, সাবাডিয়া বলল ওকে। শেরম্যান ভাবল নিশ্চয় ট্রেন ধরার কথা বলছো। উপর নিচে মাথা ঝাঁকালো সে। কটেজ ওর ভুল ভাঙালো না। আর কথা না বাড়িয়ে সন্তপর্ণে ক্যারেজ শেডের ভুতুরে অন্ধকারে ঢুকে পড়ল ও। শেড মানে দুপাশে দেয়াল, কাঠের ছাদ, এ মাথা ও মাথা উভয় মুখই খোলা। ইয়ার্ডের পশ্চিম প্রান্তে ঝোপঝাড়ের কিনারে কয়েক সারি বাফার দেখা যাচ্ছে। খুনি ওই পথে পালাবার চেষ্টা করলে ধরে ফেলবে হকবেন। শেডের অভ্যন্তরে 3 জোড়া ট্রাক। কটেজের সবচেয়ে কাছের জোড়ায় এক সারি কয়লার ট্রাক দাঁড়িয়ে, সর্বমোট 4টে। মাঝের লাইন ফাঁকা, শেষ মাথায় 2টো প্যাসেঞ্জার কোচ। মাটিতে টান টান হয়ে শুয়ে পড়ল কটেজ। চোখে ইতিমধ্যে সরিয়ে গেছে অন্ধকার। বুট পরা একজোড়া পা সন্ধান করছে ওগুলো, পেল না দেখতে। লোকটা অত বোকা নয়, ভাবল, এবং কার্বাইনটা এখনো আছে তার কাছে। কয়লার ট্রাকের সারি ঘেঁষে শেডের শেষ মাথা বরাবর এগোলো। এখন আর একটু ভালো দেখতে পাচ্ছে। কিছু দূর যেতেই পুরনো একটা প্যাকিং কেস চোখে পড়ল ওর। সম্ভবত রিও চামা অঞ্চলের কোনো মাইন বা করাতকলের যন্ত্রপাতি আনা হয়েছিল ওতে। 3 ফুট উঁচু বাক্সটা আর পেছনে থামল। ধীরে ধীরে উঠে গেল মাথায়। কোটের নিচে বগল তলায় পিস্তলখানা রেখে
কক করল কটেজ। শব্দ ঢাকা পড়ে গেল। তারপর উঠে দাঁড়ালো আচমকা। উঁচু কয়লার ট্রাকগুলোর উপর চোখ ঘুরছে। একেবারে শেষেরটায় ত্রিপল বিছানা ছিল একটা। ঝটিতি পিস্তল উঁচিয়েই গুলি করল। পরপর তিনটে শুয়ে পড়ল ডাইভ দিয়ে। অপেক্ষা করতে লাগলো। বন্ধ জায়গায় বিকট শোনালো গুলির আওয়াজ। মনে হলো কেয়ামত ঘটে গেছে। দমকা হাওয়ায় কেটে গেল বারুদের ধোঁয়া। কটেজ মাথা নাড়ালো। সাবধানে পিছু হটল ও। এরপর জায়গায় গেল যেখান থেকে গড়িয়ে নেমে যেতে পারবে মাটিতে। এরপর এরকম জায়গায় গেল যেখান থেকে গড়িয়ে নেমে যেতে পারবে মাটিতে। কড়ার শব্দে গর্জে উঠল উইনচেস্টার। ওর মুখের ইঞ্চি কয়েক তফাতে বাক্সের গায়ে আছড়ে পড়ল বুলেট। কাঠের টুকরো ছিটালো কিছু। এগুলোর একটা সাই করে বেরিয়ে গেল ওর গালে ঘষা দিয়ে। তীব্র জ্বলুনি অনুভব করল। পরক্ষণে টের পেল রক্ত বেরোচ্ছে। হঠাৎ খেয়াল করলো কর্টেস নিজের অজান্তেই কখন যেন বাক্সের মাথা থেকে মাটিতে নেমে পড়েছে সে। এখন দপদপ করছে ওর মাথার ভেতর। অল্পক্ষণের জন্যে ঝাপসা দেখল চোখে। এতই আচমকা হয়েছে গুলি যে ও টেরই পায়নি কোত্থেকে এসেছিল ওটা। তবে আর একটিমাত্র জায়গায় দেখা বাদ রয়েছে। শিকারী নেকড়ের হাসি ফুটে উঠল কটেজের ঠোঁটে। গড়িয়ে গোড়ালির ভরে উঠে বসলো ও। হাতে 6 গান তৈরি। তারপর ক্যারেজ শেডের শেষ প্রান্ত অভিমুখে ছুটে গেল তীরের গতিতে। কয়লার ট্র্যাকের কোণা ঘুরেই ঝাঁপ দিল সামনে। ঘুরন্ত বলের মতো শূন্যে গোটা কয়েক পাক খেয়ে চলে গেল প্যাসেঞ্জার কোচের আড়ালে। ওপাশের জানালা থেকে চলন্ত টার্গেট নিশানা করে 5টা গুলি ছুড়ল মার্কাস। একবারও পারল না লক্ষ্য ভেদ করতে। দরজা খোলাই ছিল। চকিতে অন্ধকার কোচে উঠে পড়ল কর্টেস। আত্মতায়ী কোথায় আশা করবে ওকে? ছাদে না ভেতরে? ছাদে। আপন মনে মাথা ঝাঁকালো। কোচের মেঝেতে বুক মিশিয়ে নিঃশব্দে এগিয়ে গেল সামনে। যখন ভেস্টিবুলের কাছাকাছি চলে এলো, থেমে সাবধানে ডান পাশের 2 সিটের মাঝখানের খালি জায়গায় ঢুকে পড়ল। আস্তে করে নামিয়ে ফেলল জানালাটা। বাইরে মাথা গলিয়ে দিল কর্টেস। হাত ধনুকের মতো বেঁকে গেল উপর পানে। এবার 6 গানটা এমনভাবে উপর দিকে ছুঁড়ে দিল সে যেন পাশের কামরার ছাদে সজোরে নেমে আসে ওটা। যে জন্যে ওত পেতে ছিল ছাদে শব্দ শুনতে পেল মার্কাস। 2 ক্যারেজের মধ্যবর্তী প্ল্যাটফর্মের কাছে ঘাপটি মেরে বসেছিল সে। চট করে দরজা দিয়ে বেরিয়ে এই নেমে পড়ল কাকর বিছানো মাটিতে। কার্বাইন তাক করে আছে উপরে। প্যাসেঞ্জার কোচের ছাদে যাকে দেখবে বলে আশা করছে তার সন্ধান পেলেই মোক্ষম গুলি ছোড়ার জন্যে তৈরি। চরম হতাশায় সবে ঝুলে পড়তে শুরু করেছে চোয়াল। এই সময়ে আলতো পায়ে ওর পেছনে নেমে এলো কর্টেস। আসল ঘটনা বুঝতে পেরে মার্কাস যখন ঘুরল পাই করে, তখন দেরি হয়ে গেছে অনেক। বিদ্যুৎ গতিতে ওর ঘাড়ের পাশে রদ্দা মারল কর্টেস। মেপে, তা নইলে প্রতিপক্ষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দরাম করে কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল মার্কাস। দেহ মাটি স্পর্শ করার আগেই জ্ঞান হারিয়েছে। তারও আগে হাতছাড়া হয়েছে ওর কার্বাইন। তাচ্ছিল্যের দৃষ্টিতে মার্কাসের দিকে চেয়ে রইল কর্টেস। জানে সম্ভবত লোকটার কলার বোন আর শোল্ডার ব্লেড ভেঙে ফেলেছে সে। হুমেরাস স্থানচ্যুত হয়েছে কিংবা ছিঁড়ে গেছে। 12টা বেজেছে ফুসফুসের ঊর্ধ্বাংশের। গোটা 2-3 পাঁজর ভেঙেছে এবং সম্ভবত প্লারা ফুটো হয়ে গেছে। এ মুহূর্তে মার্কাসের একজন ডাক্তার দরকার ভীষণ। নইলে যে মারা যাবে তা নয়,
উপযুক্ত চিকিৎসার অভাবে দুঃসহ যন্ত্রণা ভোগ করবে লোকটা। আকস্মিক ধাক্কার ফলে হোমারেজ, এমনকি সেই সাথে প্লারু প্লারিসিপ আর নিউমোনিয়াও নিউমোনিয়ায়ও আক্রান্ত হতে পারে। চিৎকার করে দুটো নাম বলল কটেজ আবার। তারপর দেখল শেরম্যান আর হকবেন ছুটতে ছুটতে আসছে, হাতে উদ্যত পিস্তল। ভূ লণ্ঠিত তাল গোল পাকান অচেতন দেহটাকে একবার দেখল ওরা। তারপর পালা করে কটেজের শূন্য হোলস্টার আর নিরস্ত্র হাত দুটোর উপর নজর বোলালো। এই লোকের একজন ডাক্তার দরকার, বলল কটেজ। তোমারও, গম্ভীর সুরে ওকে জানালো হকবেন। আমার সে সময় নেই, জবাব দিল কটেজ। পরক্ষণে জ্ঞান হারালো সে। 14। তুমি পাগল হয়ে গেছো, বলল ডাক্তার। হ্যাঁ, শার্টের বোতাম লাগাতে লাগাতে জবাব দিল কটেজ। ওর ডান হাতখানা আড়ষ্ট হয়ে আছে সামান্য। বুকের ডান দিকে ব্যান্ডেজ। একটু আধটু অস্বস্তি হচ্ছে বটে, তবে কাজকর্ম মোটামুটি চালিয়ে যেতে পারবে। শার্টের বোতাম লাগান শেষ করে প্যান্টের দিকে হাত বাড়ালো। অন্তত এই হপ্তাহ বিছানায় শুয়ে থাকা উচিত তোমার, উপদেশ দিল ডাক্তার। ওই সেলাইগুলো যদি ছিঁড়ে যায়, কি ঘটতে পারে কল্পনা করে যাত্রার ঢঙে শিউরে উঠল সে। এসব কথা আমাকে বহুবারই শুনতে হয়েছে, মৃদু হাসল কটেজ, কিন্তু সময় দিতে পারিনি। ঠিক আছে সিনিয়র কটেজ, বাতাসে হাত ছুঁড়ে বলল ডাক্তার। মানছি তোমার প্রচণ্ড শক্তি, হাড়গোড় সব তিমি মাছের কাটা দিয়ে তৈরি। যাকগে, আমার কর্তব্য আমি করলাম। সেলাইগুলোর উপর যদি বেশি চাপ পড়ে, ফের রক্তপাত শুরু হবে। আমি আবার এসে তোমার কাছ থেকে সেলাই করিয়ে যাব। এক গাল হাসল কর্টেজ। এবার বলো, মার্কাস কেমন আছে? বাঁচবে, পাকা চুল, বুড়ো বলল ওকে। সম্ভবত তোমার চেয়ে ভালো অবস্থায় আছে। আর যাই হোক, ঘোরাঘুরি করছে না খামোখা। তবে হতাশ ভঙ্গিতে ডাইনে বায়ে মাথা নাড়ল ডাক্তার। বা হাতখানা আর কখনো ব্যবহার করতে পারবে কিনা সন্দেহ। বাকি জীবনটা যেখানে কাটাতে হবে ওকে, সেখানে ওর একটা হাত না থাকলেও চলবে, নির্দয় কণ্ঠে বলল কর্টেজ। চলি ডাক্তার, বেঁচে থাকলে দেখা হবে আবার। মাথা দোলালো বুড়ো। শুনলাম তুমি জাস্টিস ডিপার্টমেন্টে কাজ করো, বলল সে। নিশ্চয় খুব বড় ধরনের কোনো প্রতিষ্ঠান তা? নিশ্চয়, আবার হাসল কর্টেজ। সাবধানে থেকো বাছা। কটেজের কাঁধে সস্নেহে চাপ দিয়ে বলল ডাক্তার। ডান দিকে বেশি জোর দিও না। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর হয়তো ভুলে যাবে এসব কথা, তবু চেষ্টা করো মনে রাখতে। তার না হলে যখন হয়তো তোমার সবচেয়ে খারাপ সময় যাচ্ছে, তখনই তুমি একদম পঙ্গু হয়ে যাবে। ঘাড় কাত করলো কটেজ। বেরিয়ে এলো বাইরে। ডাক্তারের চেম্বার প্যালেস এভিনিউ শেরম্যানের অফিসের ঠিক উল্টো দিকে। বাকবোর্ড নিয়ে শেরিফ হকবেন বাইরে অপেক্ষা করছিল ওর জন্যে। দারুণ খেলা দেখিয়েছ তুমি, হাসতে হাসতে বলল হকবেন। কোথায় আর, অনেক সময় নষ্ট হলো, গম্ভীর সুরে বলল কটেজ। খুব বেশি না। ওয়েস্ট কোটের পকেট থেকে ঘড়ি বের করে বলল শেরিফ। 1টার মধ্যে রওনা দিতে পারবে। 5 ঘন্টা লেট। এতক্ষণে হয়তো স্প্রিঙ্গার পার হয়ে যেতাম। রেল রোড ডিপোর সামনে ওদের সাথে মিলিত হলো মার্শাল শেরম্যান। তোমার হয়ে ওয়াশিংটনে মেসেজ পাঠিয়ে দিয়েছি আমি, বলল সে। তিনি তাদের সেসিল স্মিথকে খবর দিয়েছি। ওরা জানে তোমার একটু দেরি হবে পৌঁছতে, তবে কেন সেটা আর জানায়নি। গুড, মাথা দোলালো কর্টেজ। তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও, বলল শেরম্যান।
সম্ভব হলে ওয়াশিংটনে আমার জন্য একটু সুপারিশ করো। অবশ্যই করব, মৃদু হাসল কর্টেস। আর হ্যাঁ, মার্কেসের যত্ন আত্মীরটা যেন ভালো হয়। সে আর বলতে ভাঁজ পড়ল শেরিফ আর মার্শালের গালে। হকবেনের সঙ্গে কর্দমন করে ঘুরে দাঁড়ালো কর্টেস। দ্রুত পা চালিয়ে ডিপো ভবনের মাঝ দিয়ে প্যাসেঞ্জার প্ল্যাটফর্মে বেরিয়ে এলো। ইঞ্জিনটা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হিস হিস করে ধোঁয়া ওগড়াচ্ছে। সকালে সেই ইঞ্জিনিয়ারই আছে এখনো। আগের মতোই ভাবলেশীন মুখে গলা বাড়িয়ে রয়েছে জানালার বাইরে। কর্টেস কাছে গিয়ে পরিচয় দেওয়ার পরও কোনোরকম ভাবান্তর হলো না ওর চেহারায়। হাউডি, বলল ইঞ্জিনিয়ার, উঠে পড়ো। দোল খেয়ে ফুড প্লেটে উঠে পড়ল কর্টেস। ইঞ্জিনিয়ার ব্রেক হ্যান্ডেল সামলাতে মনোযোগী হলো। জিনিসটা দেখতে অতিকায় কোনো কফি গ্রাইন্ডারের হাতলের মতো। স্টকার শাবলের চারে ফার্নেসের ঢাকনা খুলতেই প্রচণ্ড উত্তাপের ধাক্কা খেল ওরা। গনগনে আগুনে আরেক দফা কয়লা ফেলল স্টকার। কতক্ষণ লাগবে ত্রিনিদাদে পৌঁছতে? চেঁচিয়ে জিজ্ঞেস করল কর্টেস। ইঞ্জিন চলতে শুরু করেছে ইতিমধ্যে। তীক্ষ্ণ ঘস ঘস শব্দে দায় হয়ে উঠেছে কান পাতা। প্রায় 200 মাইলের মতো। ইঞ্জিনের সিটি বাজিয়ে বলল ইঞ্জিনিয়ার। দড়ি টেনে আবার সিটি বাজালো সে। থুতনি চুলকাতে চুলকাতে চেয়ে রইল সামনে। কোনো কিছু যখন টানতে হচ্ছে না, প্রশ্নটা বেশ মজার বাছা। ফের থুতনি চুলকালো সে। আর চোখে দেখল বয়লার চেক করছে তার স্টকার। এখনই বেশি দিও না প্যাডি, বলল সে। আমাদের মেরে ফেলতে চাচ্ছ নাকি? স্টকারের ফোকলা মুখ ভরে গেল নিঃশব্দ হাসিতে। সব জানতার ভঙ্গিতে মাথা নাড়াল। এদের অভ্যেস নেই, ফ্যাস ফ্যাসে গলায় বলল ইঞ্জিনিয়ার। ফের হাসলো স্টকার। হ্যাঁ, যা বলছিলাম, আমরা যদি এই বুড়ো ঘোড়াটাকে একটু জোরে ছোটাতে পারি, 6 ঘন্টায় পারবো। আরও তাড়াতাড়ি সম্ভব, কিন্তু আমার ধারণা বেশি লাগবে, বলল কর্টেস। তাই, একমত হলো ইঞ্জিনিয়ার। শখেতে নিজের থুতনি ঘষল সে। তবে আসল কথা হচ্ছে, এর আগে কখনো এত জোরে কেউ গাড়ি ছোটায়নি। কাজেই আমরা কেউ জানি না কি ঘটবে। ডিপো ভবন এখন বেশ পেছনে পড়ে গেছে ওদের। কর্টেজের মনে হলো শেরম্যান আর হকবেনকে যেন এক ঝলক প্ল্যাটফর্মে দেখল সে। তবে নিশ্চিত বুঝতে পারল না। 6 ঘন্টায় পারবে না। $50 বাজি রেখে বলতে পারি আমি, ও বলল ইঞ্জিনিয়ারকে। মজার বাজি তো, জবাব দিল ইঞ্জিনিয়ার। তাই না প্যাডি? ফোকলা গালের হাসি উপহার দিল প্যাডি। আর এক বেলচা কয়লা ফেলল ফার্নেসে। ঠিক আছে, $50 সই, কপট গাম্ভীর্যের সুরে বলল ইঞ্জিনিয়ার। থটল টেনে পাহাড়ের ঢাল বেয়ে ল্যামের দিকে ছোটালো গাড়ি। 15 বাজি হেরে গেল কর্টেজ। রাত 8:18 ত্রিনিদাদে পৌঁছলো ওরা। এরকম রুদ্ধশ্বাস ভ্রমণ আর কখনো আসেনি কর্টেজের জীবনে। এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছে সে, প্রাণটা হাতের মুঠোয় নিয়ে। সবিস্ময়ে ইঞ্জিনিয়ার টিম ওয়েলটন আর তার আইরিশ স্টকারের কাজকর্ম লক্ষ্য করেছেও। দেখেছে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে অবিশ্রাম পরিশ্রম করে ইঞ্জিনের কাছ থেকে সমস্ত শক্তি নিংড়ে বের করে নিয়েছে ওরা। বুঝতে অসুবিধে হয়নি ওর। সহকর্মী সুলভ পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে বলেই নিজেদের কাজে এতটা দক্ষতা অর্জন করতে পেরেছে এই দুজন। ধীর গতিতে চড়াই ভেঙে গ্লোরিটায় প্রবেশ করেছে ওরা। তারপর 7,000 ফুট দীর্ঘ গিরিপথের নিচে ট্রেন ছুটিয়েছে ঝড়ের বেগে। চোখের নিমেষে মাইল ফলকগুলো হারিয়ে গেছে একের পর এক। কখনো কখনো কটেজের মনে হয়েছে এখনই হয়তো লাইনচ্যুত হবে গাড়ি।
চাকার এক টানা ঝিকঝিক শব্দ আর দুলুনি অবিরত যা দিয়ে চলেছে মস্তিষ্ক কোষে। তারপর একসময় অসাড় হয়ে গেছে বোধশক্তি। ধুলো আর বাতাসে টকটকে লাল হয়ে গেছে ওদের চোখ। বয়লারের আঁশ আর ধোঁয়ায় মুখ কালি। স্বগর্জনে গ্যারিনাস আর লাস ভেগাস পেরিয়েছে ওরা। ডিপো ভবনের অদূরে ইসরায়েলে বাঁধা ঘোড়াগুলো চমকে উঠেছে ইঞ্জিনের শব্দে। টার্কি মাউন্টেন্সকে বায়ে রেখে মোরা পেরোনোর সময়ে ফোর্ট ইউনিয়নের ছবি ভেসে উঠেছে কটেজের চোখে। ওখানকার পরিচিত লোকদের কথা মনে পড়েছে। তারপর শুরু হয়েছে চড়াই ভাঙা। ধাপে ধাপে আবার উঠে গেছে প্রায় 8,500 ফুট উঁচু ব্যাটন পাসের মাথায়। এ সময়ে গতি সামান্য মন্থর করেছে ইঞ্জিনিয়ার, যাতে অনেকক্ষণ ধরে যারা এই ট্রেনের গর্জন শুনছে তারা ধরতে পারে পার্থক্যটা। যখন কাইমারন পেরোচ্ছিল, ডানে স্প্রিঙ্গারের ঘরবাড়িগুলোকে খয়েরি প্রান্তরে ছড়ানো ছিটানো কিছু কাঠের বাক্সের সমাহার মনে হয়েছে কটেজের। দূর উত্তর পশ্চিমে তখন স্যাঙ্গর ডি কিস্টসের আকাশ ছোঁয়া চূড়াগুলো দেখতে পাচ্ছিল সে। গোলাপি তুষার চিরুনির মতো শিংগুলোকে অলঙ্কিত করে রেখেছে। 1 মাইল 30 পূবে লগলিন পিক আর উত্তরে অপেক্ষাকৃত নিচু টিনাহা। তখন অন্ধকার ঘনিয়ে আসছে ধীরে ধীরে। লোকোমোটিভের এক চক্ষু আলো তীক্ষ্ণ দৃষ্টি মেলে দিল সামনে। আশেপাশের নিবিড় পাইন বনকে ভুতুড়ে দেখাচ্ছে। মাথার উপরে বিজলি চমকাচ্ছে থেকে থেকে। মুহূর্তের জন্যে সামনে বেটনকে দেখতে পেল ওরা। পরক্ষণে ডিপো প্ল্যাটফর্মে লণ্ঠন হাতে রেল কর্মচারীদের কান ঝালাপালা করে দিয়ে আবার প্রবেশ করলো অন্ধকারের গর্ভে। আর 20 মাইল। তেল চিটে একটা রুমালে মুখ মুছতে মুছতে বলল ইঞ্জিনিয়ার টিম উইলটন। এবং পুরোটাই ডাউনহিল। কটেজের উদ্দেশ্যে বিজয়ের হাসি হাসল সে। ঢাউস একটা পকেট ঘড়ি বের করে মেলে ধরল চোখের সামনে। 7:45 বলল উইলটন। হাসি দোকান ছুঁয়েছে। তার মানে কি দাঁড়ালো প্যাডি? পলক তুলল প্যাডি, হাসলো ফোকলা গালে। এবং ঠিক 33 মিনিট পরে যখন তিনিদাদে থামল ওরা, তখনও বন্ধ হয়নি সে হাসি। ট্রেন যখন এলো, লোকটা তখন ডিপো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ঢাল গড়িয়ে স্টেশনে ঢুকলো গাড়ি। ঘট ঘটাং করে থেমে গেল ইঞ্জিন। বাতি ঝলমলে ক্যারেজগুলো ধীরে ধীরে এগিয়ে গেল সামনে। প্রতিটি জানালার উপর লক্ষ্য রাখছে বিশালদেহী। ছায়া ঘেরা একটা কোণে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আলোকিত মুখগুলো দেখছে। তার বাঁ হাত আলতোভাবে ছুঁয়ে আছে শর্ট ব্যারেলড কোল্ড পকেট পিস্তলের বাট। সুকৌশলে খোঁজখবর নিয়েছে সে। ডিপোর টিকিট কেরানি দীর্ঘকণ্ঠে জানিয়েছে সেদিন সান্তাফে থেকে কোনো স্পেশাল ট্রেন আসেনি, কিংবা এ মুহূর্তেও আসছে না। কাজেই কটেজ যদি এ ট্রেনে না থাকে, ধরে নিতে হবে সে মারা গেছে। প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্ল্যাটফর্মে। মানুষজন পরস্পরের নাম ধরে ডাকছে। মহিলারা দুহাত বাড়িয়ে ছুটে যাচ্ছে স্বামীর নয়তো প্রেমিকদের দিকে। পুরুষেরা একে অন্যের কাঁধ চাপড়ে দিচ্ছে। প্রত্যেকেই উৎফুল্ল। দীর্ঘ অদর্শনের পর প্রিয়জনকে প্রথম দেখার সময়ে যেমনটি হয়ে থাকে। নিজের জায়গায় অনড় দাঁড়িয়ে রইল বিশালদেহী, সজাগ সতর্ক। আর 15 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে।
তবে এবার দুটো অংশে। সামনের 3টে কামরা নতুন ইঞ্জিনের সাথে যুক্ত হয়ে উত্তরে রওনা হবে পুয়েবলো আর কলোরাডো স্প্রিংস হয়ে ডেনভার যাবে এবং সেখান থেকে সেইয়েন। পেছনেরগুলো মোড় নেবে পূবে, পাহাড়ের ঢাল ধরে লা হুন্ডা আর ক্যানসাসের বিস্তীর্ণ প্রান্তর পেরোবে। ডজ আর উইচিটা হয়ে এগিয়ে যাবে যাত্রার শেষ গন্তব্য ক্যানসাস সিটির উদ্দেশ্যে। তবু নড়ল না সে। ট্রেন থেকে যারা নেমেছিল তারা এখন চলে যেতে শুরু করেছে। লোহার চাকা লাগান ট্রলিতে লড বহন নিয়ে তাদের অনুসরণ করছে পোর্টাররা। 2-4টে নতুন মুখ কেবল রয়ে গেছে আশেপাশে, বিদায় নিচ্ছে বন্ধুবান্ধবদের কাছ থেকে। 2 বাচ্চা কোলে এক মহিলাকে টেনে উঠতে সাহায্য করলো একজন ড্রামার। কটেজ নেই। জোড়া খোলার সময় ঝাঁকি খেল ট্রেন। ডিপোর আরেক মাথা থেকে শান্টিং করে দ্বিতীয় ইঞ্জিনটা এগিয়ে আসার শব্দ শুনতে পাচ্ছি সে। বড় জোর আর 5 মিনিট, তার বেশি হবে না। এখনো কটেজের দেখা নেই। তার মানে কটেজ মারা গেছে। কোনো সন্দেহ নেই এতে। বেঁচে থাকলে এতক্ষণে এখানে এসে পড়তো সে। একটু দুঃখ বোধ করলো বিশালদেহী। কটেজ মারা গেছে ভাবতেই কষ্ট হয়। ছায়া ঘেরা কোণ ছেড়ে বেরিয়ে এলো সে। ডিপোতে ঢুকে গটমট করে এগিয়ে গেল ব্যাগেজ কাউন্টার অভিমুখে। অল্প বয়সী এক ছোকরা দায়িত্বে ছিল এখন। নিরাসক্ত চেহারায় সে তাকালো বিশালদেহীর দিকে।